আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ধরো তুমি একটা নতুন ফ্ল্যাটে বাড়ি ভাড়া নিয়েছো এবং সেটা ভাড়া নেওয়ার পর থেকেই তোমার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে শুরু করলো। বেসিক্যালি তোমাকে কেউ আক্রোশ করছে, তোমাকে মারছে, তোমাকে অত্যাচার করছে এমন না, কিন্তু তুমি এই ফ্ল্যাটে থাকার পর থেকে তুমি বুঝতে পারছো সামথিং রং। তোমার কেমন লাগবে? আরও একটা ঘটনা আছে যেটা ব্যাঙ্গালোর থেকে নৈহাটি পর্যন্ত লাশ নিয়ে আসার সময় ঘটেছিল। মানে লাশবাহী গাড়ি বলা ঠিক হবে না, অনেক সময় হয় না বাইরে থাকে কিন্তু লাশ বাড়িতে আনতে হয়, তার আদি বাড়িতে এসে তাকে দাহ করা হবে বা তার সৎকার করা হবে। এইরকমই একটা ঘটনা আজকে তোমরা শুনতে চলেছ। আজকের এই এপিসোডটা তোমাদের একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। আজকে তোমরা দারুণভাবে একটা অনুভূতি পেতে চলেছ। তো আর একদম দেরি করব না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। আজ আমি যেটা লিখতে বসেছি, সত্যি বলতে গেলে বহুদিন ধরে ভেবেছি এটা লিখব কি লিখব না, কারণ একবার লিখে ফেললে ব্যাপারটা যেন আরও বেশি সত্যি হয়ে যায় আর আমার নিজেরই ভয়টা বেড়ে যায়। তবুও শেষ পর্যন্ত মনে হলো ঘটনাটা আমার একার মধ্যে চেপে রাখার দরকার নেই। যদি কেউ পড়ে একটু সাবধান হয় কিংবা বোঝে যে শহরের চকচকে নতুন ফ্ল্যাটের দেওয়ালের ওপারেও কত অদ্ভুত জিনিস লুকিয়ে থাকতে পারে, তাহলেই লাভ। ঘটনাটা একেবারে আমার নিজের, আর এটা নিউ টাউনের একটা নতুন ফ্ল্যাটে ঘটেছিল। সে সময় আমি প্রায় 1 বছর হলো ওখানে শিফট করেছি। নিউ টাউনের সেক্টর ভি থেকে বেশি দূরে নয়। একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। তখনকার দিনে ওই হাউজিং কমপ্লেক্সটা একেবারে নতুন, বেশিরভাগ ফ্ল্যাট তখনও খালি, অনেকেই তখনও শিফট করেনি। সেই জন্যই হয়তো ওই সময়কার টাওয়ারগুলো দেখতে কেমন ফাঁকা ফাঁকা লাগতো। রাতে আলো জ্বললেও চারপাশে লোকজন কম। আমি একা থাকতাম, কারণ অফিসের জন্য নিউ টাউনে আসা। দিনগুলো ব্যস্ততার মধ্যে দিয়েই যেত। অফিস, ফিরতি, বাজার, রান্না, তারপর টিভি বা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুম। শুরুতে সব কিছু আমার একেবারে স্বাভাবিকই মনে হচ্ছিল। ফ্ল্যাটটা ছিল 7 তলায়। ঘরগুলো একেবারে চকচকে, নতুন রং, নতুন টাইলস। ব্যালকনি থেকে নিচে তাকালে দূরে EM বাইপাসের আলো দেখা যেত। প্রথম দিকে আমি খুব খুশিই ছিলাম। ভাড়াও তুলনামূলকভাবে কম ছিল, হয়তো তখনও পুরো বিল্ডিংটা সেল আউট হয়নি বলে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ছোটোখাটো কিছু অদ্ভুত ব্যাপার চোখে পড়তে শুরু করলো। প্রথম কয়েক সপ্তাহ আমি তেমন পাত্তা দেইনি। ধরুন রাত 3টে থেকে 4:30-এর সময় হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো কার যেন পায়ের শব্দ ভেসে আসছে করিডোর থেকে, কিন্তু বেরিয়ে দেখলে ফাঁকা। আমি ভেবেছিলাম হয়তো সিকিউরিটি বা অন্য ফ্ল্যাটে কেউ আসা যাওয়া করছে। একদিন রাত 1টার সময় ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো ব্যালকনিতে যেন হাওয়ার সঙ্গে কারোর দাঁড়িয়ে থাকার মতো চাপা উপস্থিতি টের পাচ্ছি। পর্দা টেনে বাইরে তাকালাম, না, কেউ নেই। ব্যালকনি পুরো ফাঁকা। আবার নিজের মনে বললাম, এত ভাবছিস কেন? নতুন ফ্ল্যাট, একা থাকিস, মাথার ভ্রম হয়তো। কিন্তু অদ্ভুত জিনিসটা ঘটতেই লাগলো। একদিন অফিস থেকে ফেরার সময়, তখন রাত মোটামুটি 10টা, আমি লিফটে উঠলাম। একেবারে নর্মাল দিন। 7 তলার বাটন চাপলাম, কিন্তু লিফট 7 তলায় না গিয়ে 8 তলাতে চলে গেল। অবাক হয়ে গেলাম, কারণ 8-এ তো কেউ ওঠেনি। তখনও প্রায় অর্ধেক ফ্ল্যাট খালি। লিফটের দরজাটা খুলল। সামনে অন্ধকার করিডোর। একটা ফ্ল্যাটের নাম্বার প্লেটে 802 লেখা, কিন্তু পুরো ফ্ল্যাট তালাবদ্ধ। আমি তখন মুচকি হেসে নিজেকে শান্ত করলাম, এগুলো তো লিফটের সিস্টেমে প্রোগ্রামের এরর। কিন্তু সেদিন রাতে ঘুমোতে গিয়ে বারবার মনে হচ্ছিল আমি লিফটে একা ছিলাম তো। ঘটনার মোড় বদলালো এর কয়েকদিন পর। আমি এক শনিবার রাতে শুয়েছিলাম, টিভি বন্ধ, ঘর একেবারে নিস্তব্ধ। হঠাৎ মনে হলো শোবার ঘরের ভেতরের আলমারির কাছে যেন টুপ টাপ শব্দ হচ্ছে।
যেমন ভিজে কাপড় থেকে জল পড়লে হয়। অথচ ওখানে কিছুই ছিল না। উঠে গিয়ে লাইট জ্বালালাম, মেঝে একেবারে শুকনো। এরকম ঘটনা কয়েকদিন ধরেই চলতে লাগলো। আমি কারোর সঙ্গে শেয়ার করিনি, কারণ ভেবেছিলাম যদি সত্যি আমি কেবলই কল্পনা করি। যাই হোক, একদিন সত্যি এরম কিছু ঘটলো যেটা কল্পনা করা যায় না। সেটা ছিল অক্টোবর মাস। বাইরে তখন পুজোর আমেজ, চারিদিকে আলো আলো, কিন্তু আমি একা ফ্ল্যাটে বসে মগে চা নিয়ে বালতিতে দাঁড়িয়েছিলাম। তখন সময় রাত 12:30। হঠাৎ পেছন থেকে স্পষ্ট একটা আওয়াজ পেলাম, এই শোনো। আমি ঠান্ডা হয়ে গেলাম। শব্দটা আসলো একেবারে ঘরের ভেতর থেকে, অথচ ফ্ল্যাটে তো আমি ছাড়া আর কেউ নেই। ঘুরে তাকালাম, ঘর একেবারে ফাঁকা। আমার হাত কেঁপে গিয়ে মগটা প্রায় পড়ে যাচ্ছিল। ব্যালকনির লোহার রেলিং আটকে ধরে দাঁড়ালাম কিছুক্ষণ, তারপর সাহস করে ঘরের ভেতর ঢুকলাম। সব লাইট জ্বালালাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। ওই রাতটা আর ঘুমোতে পারিনি। একদিন রাতে হঠাৎ দেখলাম বেডরুমের লাইটটা ঝাপসা হয়ে জ্বলছে, যেমন টিউব লাইট নষ্ট হলে হয়, ঠিক তেমন। আমি উঠে সুইচ অফ করে আবার অন করলাম। তখন ঠিকঠাক জ্বলল। ভাবলাম ইলেকট্রিক সংযোগের সমস্যা। কিন্তু এরপর প্রতি রাতে ভোরের দিকে লাইটটা অকারণে ফ্লিকার করতে লাগলো। মেরামতের জন্য ইলেকট্রিশিয়ান ডেকে আনলাম। সে এসে সব দেখে বলল, স্যার, একেবারে নতুন লাইট, একটুও সমস্যা নেই। তখন আমার বুকটা কেঁপে উঠল, কারণ আমি জানতাম ব্যাপারটা কোনো টেকনিক্যাল সমস্যা নয়। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখি বাথরুমের দরজাটা খোলা। আমি তো বেরোনোর সময় নিজেই ভেতর থেকে লক করে গিয়েছিলাম। হঠাৎ অকারণে না গায়ে কাঁটা দিয়ে উঠল। দরজার কাছে দাঁড়িয়ে থাকতেই ভেতর থেকে খুব হালকা করে টুপ শব্দ হলো, যেন ট্যাপ থেকে জল পড়ল। আমি ভেতরে ঢুকে ট্যাপ চেক করলাম, একেবারে শুকনো। সেদিন থেকে ওই বাথরুমটা আমার কাছে অস্বস্তির জায়গা হয়ে গেল। এবার আসি করিডোরের কথায়। একদিন গভীর রাতে বাইরে থেকে হঠাৎ পায়ের শব্দ পেলাম, স্পষ্ট, চপ্পল পায়ে হাঁটার মতো আওয়াজ। আস্তে আস্তে আমার ফ্ল্যাটের দরজা পর্যন্ত এসে থামল। আমি দম বন্ধ করে শুনছিলাম, কিন্তু দরজার সামনে এসে শব্দটা থেমে গেল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর আমি সাহস করে দরজাটা খুললাম। বাইরে ফাঁকা করিডোর, চারিদিকে অন্ধকার, কোথাও কেউ নেই। সেদিন প্রথম বুঝলাম এগুলো সেফ আমার ভ্রম নয়। পরদিন লিফটে উঠতে গিয়ে নিচতলার এক প্রতিবেশীর সঙ্গে কথা হলো। উনি হেসে হেসে বললেন, আপনি তো নতুন এসেছেন তাই তো? ফ্ল্যাটে ঠিকঠাক থাকছেন তো? আমি মুচকি হেসে বললাম, জি হ্যাঁ। কিন্তু উনি আর কিছু বললেন না, শুধু একবার কেমন অদ্ভুত চোখে তাকালেন। সেদিন রাতে ভেবেছিলাম হয়তো উনিই কিছু জানেন, কিন্তু বলতে চান না। এরপর থেকে আমি প্রায় প্রতি রাতেই অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখি আমার ফ্ল্যাটে আরেকজন মানুষ আছে। মুখটা স্পষ্ট দেখি না, কিন্তু বুঝতে পারি সাদা পোশাক পরে আছে। ও ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে। আমি তাকে জিজ্ঞাসা করি, কে তুমি? কিন্তু কোনো উত্তর দেয় না। স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের ভেতর সত্যি যেন একটা উপস্থিতি রয়ে গেছে। নিস্তব্ধ ঘরের মাঝেও শ্বাস নেওয়ার মতন হালকা শব্দ। লিফট আবারও খেল দেখালো। একদিন রাত 10টার দিকে নিচে নামছিলাম বাজার করতে। লিফটে ঢুকে গ্রাউন্ড ফ্লোর চাপলাম। লিফট নামার বদলে ওপরে উঠতে শুরু করলো। সরাসরি 8তম তলায় গিয়ে থামল। দরজা খুলতেই দেখলাম 802 ফ্ল্যাটের দরজা হাত খোলা। অথচ যতদূর জানতাম ওই ফ্ল্যাটে কেউ থাকে না। আমার বুকের ভেতর যেন হৃৎপিণ্ড ছুটে বেরিয়ে আসবে। ভয়ে না ঢুকে লিফটের দরজা বন্ধ করে আবার গ্রাউন্ড ফ্লোরে নেমে গেলাম। নিচে গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, দাদা 802 কেউ থাকেন নাকি? সে অবাক হয়ে বলল, না তো, ওটা এখনো খালি, লক করে দেওয়া আছে। আমি আর কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। এরপর শুরু হলো অন্য ভয়। রাত গভীর হলে
ফ্ল্যাটে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। পুরনো ভিজে কাপড়ের সঙ্গে পচা কিছুর গন্ধ মিশে, যা সহ্য করা যায় না। আমি বারবার সব জানলা খুলে দিচ্ছিলাম, এয়ার ফ্রেশনার ছিটাচ্ছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। ভোর হলে গন্ধটা মিলিয়ে যেত। এত কিছুর পরেও আমি থাকার জায়গা বদলাইনি। এদিকে কাজের চাপ, অন্যদিকে আবার মনে হচ্ছিল হয়তো সব কাকতালীয়। কিন্তু আমি জানতাম না সামনে আসল ভয়ঙ্কর জিনিসটা অপেক্ষা করছে। যত দিন যাচ্ছিল আমি ততটাই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুম আসছিল না। অফিসে বসে মনোযোগ হারাচ্ছিলাম। সহকর্মীরা জিজ্ঞেস করতো, তুই এত ফ্যাকাশে দেখাচ্ছিস কেন? আমি কিচ্ছু বলতাম না। ভেতরের কথা বললে সবাই হয়তো ভাবতো আমি পাগল হয়ে যাচ্ছি। এরপর এক রাতে বেডরুমে শুয়ে ফোন কল করছিলাম। হঠাৎ চোখের কোণে টের পেলাম পর্দার পেছনে কেউ নড়ল। স্পষ্ট সাদা কিছু একটা। আমি ঝট করে তাকাতেই দেখলাম পর্দাটা একটু দুলছে, যেন কেউ সবে পাশ কাটল। দৌড়ে গিয়ে পর্দা সরালাম। ব্যালকনি ফাঁকা, বাইরে তালাবদ্ধ গেট। আর আমি জানতাম ওই মুহূর্তে ব্যালকনিতে কারোর ঢোকার প্রশ্নই নেই। গলার ভেতর শুকনো একটা কণ্ঠস্বর আটকে গেল। ভয়ে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। অফিস থেকে ফিরেই অভ্যাস মতো আমি ডাইনিংয়ের টেবিলের চাবি মানিব্যাগ রাখতাম। একদিক দেখলাম জিনিসগুলো ওখানে নেই। আমি ভেবেছিলাম ভুলে হয়তো অন্য কোথাও রেখেছি। অনেক খোঁজার পর বেডরুমের বিছানার ওপরে পেলাম, অথচ আমি জানতাম আমি সেগুলো টেবিলেই রেখেছিলাম। এবার আর নিজেকে বোঝাতে পারছিলাম না যে সবই ভ্রম। সবচেয়ে ভয়ঙ্কর ঘটল নভেম্বরের এক রাতে। গভীর রাত। হঠাৎ কান পেতে শুনলাম কোনো শিশু কাঁদছে। শব্দটা আসছে করিডোরের দিক থেকে। ফ্ল্যাটের ভেতরে নয়, ঠিক বাইরে। আমার দরজার সামনে দাঁড়িয়ে কেউ কাঁদছে যেন। শ্বাস বন্ধ করে শুনছিলাম। ভেবেছিলাম দরজা খুলে দেখি, কিন্তু সাহস পেলাম না। কারণ শব্দটা যতটা স্পষ্ট ছিল ততটাই অস্বাভাবিক। এই সময় রাতে কোনো বাচ্চা এখানে আসবে কিভাবে? অবশেষে শব্দটা আস্তে আস্তে মিলিয়ে গেল, কিন্তু ঘুম আর আসেনি। আমি ক্রমশ অস্বস্তিতে ভুগছিলাম। একদিন দিনের বেলায় সাহস করে সিকিউরিটিকে আবার জিজ্ঞাসা করলাম, দাদা 802 নিয়ে কিছু জানেন? আমি মাঝে মাঝে ওই ফ্লোরে অদ্ভুত কিছু শুনতে পাই। সিকিউরিটি একটু থেমে বলল, আপনি সব জিজ্ঞেস করবেন না তো স্যার, আমি চাকরি করতে এখানে আসি। তারপর আর কিছু না বলে মুখটা ঘুরিয়ে নিল। ওর উত্তরে আমার সন্দেহ আরও ঘনীভূত হলো। যাই হোক, কি আর করা যাবে। ঘরে এসে একটু রেস্ট নিলাম। সেদিন সন্ধ্যায় বাথরুমে ঢুকেছিলাম। ভেতর থেকে দরজাটা বন্ধ করতেই মনে হলো হাওয়া চাপলো, আর দরজাটা যেন একেবারে শক্ত হয়ে গেল। কাজ শেষ করে দরজা খোলার চেষ্টা করলাম, কিছুতেই খুলছে না। হাতের তালু ঘেমে যাচ্ছিল। ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ ভেতর থেকে আয়নায় তাকাতেই দেখলাম আমার পেছনে দাঁড়ানো একটা ছায়া। লম্বা মুখ, অন্ধকার, কিন্তু স্পষ্টত একজন মানুষ। আমি ঝট করে ঘুরলাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, কিছুই নেই। ভয়ে চিৎকার করে ধাক্কা দিতে দিতে দরজা একসময় খুলে গেল। আমি দম নিতে নিতে বাইরে বেরোলাম। মনে হচ্ছিল সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। আর না পেরে শেষ পর্যন্ত এক বন্ধুর কাছে সব বললাম। ও অবাক হয়ে বলল, তুই কি একেবারে নিশ্চিত এসব সত্যি ঘটেছে? নিউ টাউনের আশেপাশে আগে অনেক কিছু হয়েছে শুনেছি। আমি হেসে বললাম, তুই এইভাবে বলছিস, আমার ভেতরে কেমন হচ্ছে আমি জানি। ও আমাকে বলল কিছুদিন অন্য কোথাও গিয়ে থাকতে, কিন্তু আমি তখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। সবচেয়ে বড় ধাক্কা এলো এক রাতে। তখন প্রায় রাত 3টে। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের দরজা ঠকঠক করছে। আমি সাহস করে উঠে দরজা খুললাম। কেউ নেই, কিন্তু ঘুরে ঘরে ফিরতেই দেখি শোবার ঘরের ভেতরে জানলার পাশে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি শুধু তাকিয়ে রইলাম। সেই অবয়ব ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে চাইল। মুখটা একেবারে ফ্যাকাশে, চোখ দুটো অন্ধকারে ডোবা। আমি চোখ বন্ধ করে ফেললাম ভয়ে। আবার চোখ খুলতেই দেখি ঘর ফাঁকা। আমি তখন কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়েছিলাম। এই পর্যন্ত এসেই আমি বুঝেছি
এবার আর স্বাভাবিকভাবে থাকা সম্ভব নয়। কিন্তু আমি তখনও জানতাম না সত্যিকারের কাহিনী আসলে ওই 802 ফ্ল্যাটকে নিয়েই। সেই অবয়বটা দেখার পর আমি কয়েক রাত একেবারে ঘুমোতে পারিনি। অফিসে বসেও কানে বাজতে থাকলো সেই ঠক ঠক শব্দ, আর চোখ বন্ধ করলেই মনে হতো সে অন্ধকার চোখ। আমি কয়েকবার ভেবেছিলাম ফ্ল্যাট ছেড়ে দেব, কিন্তু এদিকে টাকার ঝামেলা, অন্যদিকে অফিসের সুবিধা, সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল। কিন্তু ভেতরে ভেতরে জানতাম বেশি দিন আর টিকতে পারবো না। এরপর একদিন নিচে বাজার থেকে ফেরার সময় হাউজিং কমপ্লেক্সের গেটে এক বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ঝাঁকড়া সাদা চুল, গায়ে মলিন শাড়ি। তিনি আমাকে হঠাৎ বললেন, তুমি কি ওই ফ্ল্যাটে থাকো? আমি অবাক হয়ে বললাম, জি, 7 তলায়। তিনি একবার হেসে বললেন, 8 তলায় উঠো না, ওখানে গণ্ডগোল আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। জিজ্ঞেস করতে গিয়েই তিনি হঠাৎ ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমি অনেক খুঁজলাম, কিন্তু কাউকে আর দেখতে পেলাম না। এবার আর চুপ করে থাকাও গেল না। রাতে সিকিউরিটি রুমে গিয়ে সোজা জিজ্ঞেস করলাম, দাদা সত্যি কথা বলুন, 802 নম্বর ফ্ল্যাটে কি আছে? প্রথমে তিনি এড়িয়ে গেলেন। পরে যখন আমি চাপ দিলাম, তিনি ধীরে ধীরে বললেন, স্যার, এসব নিয়ে কথা না বলাই ভালো, কিন্তু যেহেতু আপনি বারবার জিজ্ঞেস করছেন তাই বলছি। আসলে এই বিল্ডিংটা পুরোপুরি রেডি হওয়ার আগেই ওই ফ্ল্যাটে এক পরিবার শিফট করেছিল, স্বামী, স্ত্রী আর তাদের ছোট মেয়ে। কিছুদিন পরই হঠাৎ করে মেয়েটা মারা যায়। শুনেছি বাথরুমের ভেতর ডুবে গিয়েছিল। তারপর থেকে ওই ফ্ল্যাট খালি। আমার গাটা শিউরে উঠল, কারণ আমি তো প্রায় বাথরুমে অদ্ভুত শব্দ পাই আর শিশুর কান্নার আওয়াজও শুনেছি। সিকিউরিটি নিচু গলায় আরও বলল, লোকজন বলে ওই মেয়েটার মা মানসিকভাবে ভেঙে পড়েছিল। শেষমেশ উনি নাকি ফ্ল্যাটে আত্মহত্যা করেন। তারপর থেকে ওই ফ্ল্যাট কেউ নেয় না, নামেই লক করে রাখা আছে। আমি নির্বাক হয়ে বসে রইলাম। ভেতরে টানা পড়েন। এখন আমার ভেতরে প্রতিদিন লড়াই চলতে লাগলো। একদিকে ভয়, অন্যদিকে বাস্তব। আমি ঠিক করতে পারছিলাম না কি করব। রাত নামলেই মনে হতো ফ্ল্যাটটা যেন আরও অদৃশ্য চোখে আমাকে লক্ষ্য করছে। জানলা দরজা সব বন্ধ থাকলেও হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যেত, আর মাঝে মাঝে টেবিল, চেয়ার, এমনকি আমার রাখা বইও অন্য জায়গায় চলে যেত। ডিসেম্বরের এক রাতে ঘটনাটা চরমে পৌঁছালো। তখন প্রায় রাত 2:30। আমি টেবিলে বসে ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ পাশ থেকে ঠক 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 শব্দ হলো, যেন কেউ দেওয়ালে ধাক্কা মারছে। আমি কেঁপে উঠে দাঁড়ালাম। শব্দটা এবার দরজার দিকে গেল। মনে হচ্ছিল কেউ বাইরে থেকে জোরে জোরে আঘাত করছে। সাহস সঞ্চয় করে দরজা খুললাম। করিডোর ফাঁকা, কিন্তু এবার ভেতরে ফিরে দরজা বন্ধ করতেই দেখলাম ডাইনিং টেবিলের ওপরে রাখা সব জিনিসপত্র ছিটকে মেঝেতে পড়ে গেল। আমি আতঙ্কে চিৎকার করে ফেললাম। সেই মুহূর্তেই হঠাৎ আলো ঝাপসা হয়ে এলো। পুরো ঘর যেন ঠান্ডায় জমে গেল। আমি দেখলাম আমার বেডরুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে একজন মহিলা। পরনে পুরনো শাড়ি, ভিজে ভিজে চুল কপালে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট মেয়ে। মেয়েটার চোখ দুটো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। মহিলার চোখ একেবারে লালচে। তিনি শুধুই তাকিয়ে আছেন। আমি শ্বাস নিতে পারছিলাম না, শরীর জমে গিয়েছিল। কেবল মনে হচ্ছিল এখনই যদি তারা এগিয়ে আসে আমি বাঁচব না। কিন্তু হঠাৎ তারা মিলিয়ে গেল। আলো আবার স্বাভাবিক হলো। আমি ভেঙে পড়লাম। বুঝলাম এই ফ্ল্যাটে আর একদিনও থাকা যাবে না। সে রাতের পর আর কোনো সন্দেহ রইল না। আমি জানতাম ওই ফ্ল্যাটটা নিরাপদ নয়। পরদিন সকালে কোনো দেরি না করে অফিসে ফোন করে বললাম, আমি কয়েকদিন আসতে পারবো না। মাথা ধরেছে বলে অজুহাত দিলাম। এরপর দৌড়ে এক ব্রোকারকে ফোন করলাম। বললাম যেভাবেই হোক এই ফ্ল্যাটটা ছাড়তে হবে। সে অবাক হলেও রাজি হলো, তবে জানালো নতুন জায়গা খুঁজে বের করতে অন্তত 1 সপ্তাহ লাগবে। আমি সেই 1 সপ্তাহ আর ওই ফ্ল্যাটে থাকতে পারিনি। এক বন্ধুর কাছে আশ্রয় নিলাম। ফাইনালি যখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফিরলাম, তখন দুপুরবেলা। রোদের আলোয় ভরা ঘর দেখে মনে হচ্ছিল কিছুই ঘটেনি কখনো। সব কিছু স্বাভাবিক, চুপচাপ। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। তড়িঘড়ি সব গুছিয়ে বাইরে বেরিয়ে এলাম। চাবি জমা দিতে গিয়ে
সিকিউরিটি একবার কেবল তাকালো, বলল, স্যার আপনি ঠিকই করেছেন চলে গিয়ে। অনেকেই চেষ্টা করেছিল থাকতে, কেউ টিকতে পারেনি। এরপর নিচু গলায় যোগ করল, আসলে ওই মা আর মেয়ের আত্মা এখনও শান্তি পায়নি। আমি আর কোনো উত্তর দিলাম না। আজও মনে পড়ে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার পর কয়েক মাস লেগেছিল স্বাভাবিক হতে। রাতে ঘুম আসতো না, বারবার মনে হতো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আজও যখন নিউ টাউনের ওই ফ্ল্যাটের সামনে দিয়ে যাই, গাটা কেমন করে ওঠে। দূর থেকে 8 তলার ব্যালকনির দিকে তাকালে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, একেবারে নিঃশব্দে। কেউ যদি বলে ভূত বলে কিছু নেই, আমি তর্ক করি না, শুধু মনে মনে হাসি। কারণ আমি জানি যেদিন তারা নিজের চোখে দেখবে সেদিন আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। এটা কোনো গল্প নয়, কোনো অলংকারও নয়, একেবারে নিউ টাউনের এক নতুন ফ্ল্যাটে ঘটে যাওয়া অভিজ্ঞতা। আমি এখনও বিশ্বাস করি ওই মেয়ে আর মা কোথাও না কোথাও এখনও আটকে আছে, এখনও তারা শান্তি পায়নি। তো দাদা, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও। আশা করছি তোমার ভালোই লাগবে, তবে অবশ্যই জানিও কিন্তু। আর যদি ভালো লাগে অবশ্যই ভৌতিক কথা পরিবারে শেয়ার করো। অপেক্ষায় থাকবো। ইতি সৌভিক। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা, নিউ টাউনের একটা ফ্ল্যাটে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা তারা আর একদম দেরি না করে শেয়ার করে দিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি রাহুল বলছি নৈহাটি থেকে। আজকে আমি তোমাকে আমাদেরই পাড়ার এক ঘটনা বলবো, যা আমি নিজের চোখে দেখেছি এবং যেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে আছে। সব কিছু শুরু হয়েছিল যখন আমাদের পাড়ায় এক আত্মীয়র মৃত্যুর পর তার লাশ ব্যাঙ্গালোর থেকে গাড়িতে করে নৈহাটিতে আনা হচ্ছিল। দিনটা ছিল অমাবস্যার রাত। সেই রাতের আধারে আমরা 5 জন বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। আমি নিজে সামনে বসেছিলাম, ড্রাইভার সুব্রতদা, পাশের সিটে মৃদুলদা, আর পেছনে ছিল আরও 2 জন আত্মীয়। আমাদের সঙ্গে লাশের বাক্স ছিল সাদা কাপড়ে মোড়ানো, গাড়ির ভেতরেই রাখা। প্রথম দিকে সব কিছু নর্মালই ছিল। আমরা কথা বলছিলাম, মাঝে মাঝে চা খেয়ে আবার রওনা দিচ্ছিলাম। কিন্তু শহর ছাড়িয়ে গ্রামের দিকে আসতেই রাস্তার দুপাশে অদ্ভুত নিস্তব্ধতা শুরু হলো। রাস্তার আলো একে একে নিভে যাচ্ছিল, যেন কেউ সুইচ অফ করছে। গাড়ির হেডলাইটে শুধু সামনের রাস্তা দেখা যাচ্ছিল। একটু পরে পেছনের সিট থেকে মৃদুলদা ফিস ফিস করে বলল সে নাকি শুনছে কারোর কাদার আওয়াজ। প্রথমে ভাবলাম হয়তো কোনো গ্রাম বা ক্ষেতের কাছাকাছি আসছি, কিন্তু চারপাশে তো শুধু ধান ক্ষেত আর জঙ্গল ছাড়া কিছুই নেই। ড্রাইভার সুব্রতদা বলল এটা বাতাসের শব্দ, কিন্তু আমাদের কারোর বিশ্বাস হচ্ছিল না। এরপর আমরা লক্ষ্য করলাম গাড়ির স্পিকার নিজে থেকেই খুলে গেল এবং সেখানে ভেসে উঠল এক কর্কশ সুর, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে। আমি কাঁপতে কাঁপতে ফোনের আলো জ্বালালাম আর দেখলাম সেখানে কোনো নেটওয়ার্ক নেই। এভাবে চলতে চলতে আমরা এক বাঁক ঘুরতেই সামনে এক বৃদ্ধা দাঁড়িয়ে থাকতে দেখলাম। গাড়ির আলো পড়তেই সে এক মুহূর্তের জন্য মুখটা তুলে তাকালো। চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, যেন পুতুলই নেই। ড্রাইভার গাড়ি থামাতে চাইল, কিন্তু সে হাত তুলে থামতে বারণ করল। আমরা ভয়ে গাড়ির ক্লাচ বন্ধ করে দিলাম, তবুও তার মুখ যেন ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। আমরা সবাই নিঃশব্দে বসেছিলাম। কিছুক্ষণ পরে সে হঠাৎ মিলিয়ে গেল। কেউ কিছু বলার আগেই গাড়ির ইঞ্জিন কেঁপে উঠল এবং বন্ধ হয়ে গেল। আমরা চেষ্টা করেও স্টার্ট করতে পারলাম না। তখন বাইরে তাকিয়ে দেখি রাস্তার মাঝখানে লাশের বাক্সের ঢাকনা যেন অল্প অল্প নড়ছে। মৃদুলদা সাহস করে নামলো দেখতে, কিন্তু তার পা রাস্তা ছুতেই পেছন থেকে এক শীতল বাতাস এসে মুখে লাগলো। সে চিৎকার করে গাড়ির ভেতরে ফিরে এলো। এরপর আমরা সবাই মিলে চেষ্টা করলাম গাড়ি ঠেলে স্টার্ট দিতে।
অনেক চেষ্টা করার পর আবার গাড়িটা স্টার্ট হলো। আমরা আর এক মুহূর্ত বাইরে না তাকিয়ে এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আবার সেই কান্নার শব্দ। এবার শুধু শুনছি না, যেন কেউ গাড়ির পেছন থেকে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে আসছে। আমরা রিয়ার ভিউ মিররে তাকালাম, সেখানে কিছুই নেই, কিন্তু পেছনের সিটে রাখা লাশের বাক্সের ওপর যেন কালো ছায়া নড়ছে। আমি চমকে গিয়ে পেছনে তাকাতেই দেখলাম বাক্সের কোণায় সাদা কাপড়ের ফাঁক দিয়ে একটা হাত বেরিয়েছে। হাতের আঙ্গুলগুলো খুব লম্বা, কালো এবং অস্বাভাবিক। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, তখনই সুব্রতদা গাড়ির গতি বাড়িয়ে দিল। আমরা আর কথা বললাম না। গাড়ির জানালায় হঠাৎ ঠক ঠক শব্দ। আমরা ভাবলাম হয়তো ডাল বা পাখি, কিন্তু জানালায় তাকিয়ে দেখি একটা মুখ ছেলেদের মতন, কিন্তু চোখ দুটো উল্টো দিকে, মাথা একদিকে বেঁকে আছে, মুখটা তাকিয়ে আছে আমাদের দিকে। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। কিছুক্ষণ পর আবার খুলে দেখি কিচ্ছু নেই। আমরা যেন অন্ধকারের মধ্যেই চলতি রাস্তার মাঝে মাঝে এমন আলো দেখতাম যেন আগুন জ্বলছে। কাছে গেলে দেখি কিছুই নেই। একবার একটা পেট্রোল পাম্পে থামলাম, সেখানে কাউকে দেখা গেল না। দরজা খুলে দেখি পাম্পের আলো চলছে, কিন্তু পুরো জায়গাটা শূন্য। পাম্পের ভেতরে ঢুকতেই বাতাস বন্ধ। মোবাইলে আলো জ্বালাতেই চারপাশে পোকামাকড়ের ঝাঁক ঘুরছে। আমরা তাড়াতাড়ি ফিরে এসে গাড়িতে উঠলাম। এরপর সেই গ্রামীণ রাস্তা ধরে যাচ্ছিলাম। সেখানে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটা যেন বরফের মতো ঠান্ডা উইন্ডশিল্ডে পড়ে বাষ্প হয়ে গেল। ড্রাইভার আবার গাড়ির গতি কমিয়ে দিল। তখনই সামনে রাস্তার মাঝখানে একটা কুকুর দাঁড়িয়ে থাকতে দেখলাম। গাড়ি যত এগোয় কুকুর ততই পিছিয়ে যায়। আমরা থামতেই কুকুরটা নেই। গাড়ি আবার চলতেই দেখলাম রাস্তার পাশে ছোট ছোট ছায়ামূর্তি দৌড়চ্ছে। তাদের মুখ নেই, শুধু কালো গর্ত। পেছনের সিটে বসা আত্মীয় দুজন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। আমরা পালা করে তাদের জল খাইয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম। কিছু দূর যেতে যেতে আবার গাড়ির আলো একবার জ্বলছে, একবার নিভছে। সেই সময় আমি পরিষ্কার শুনলাম কেউ আমাদের নাম ধরে ডাকছে, রাহুল, রাহুল। আমি চমকে উঠে দেখি বাইরে কেউ নেই। ড্রাইভার বলল এটা সম্ভব নয়, কিন্তু আমি বুঝেছিলাম এটা বাস্তব। এরপর আমরা যখন এক বিশাল বাঁকের কাছে পৌঁছালাম, তখন গাড়ির সামনে যেন কুয়াশার মধ্যে একটা ছোট মন্দির দেখা গেল। লাল আলো জ্বলছে। ড্রাইভার ব্রেক কষতেই আবার সে বৃদ্ধা দেখা দিল। এবার সে মাটিতে বসে কাঁদছে। কান্নার শব্দে বুক কেঁপে উঠল। আমরা গাড়ির জানালায় তাকাতেই তার মুখ থেকে রক্ত পড়তেই দেখলাম চোখের নিচে লাল রেখা। গাড়ির ভেতরেই সবাই প্রার্থনা শুরু করলো। কিছুক্ষণ পর যখন আবার তাকালাম, তখন সে নেই, শুধু মন্দিরের দরজা খোলা। আমরা থামলাম না। এবার একসময় রাস্তার দুপাশে গাছগুলো বাঁকিয়ে একসাথে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, যেন আমাদের পথ আটকে রেখেছে। ড্রাইভার জানালা খুলে হাত বের করতেই গাছের ডাল তার হাত ছুঁয়ে গেল। হাতের চামড়া পুড়ে উঠল। সে সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করল। এরপর আর কোনো শব্দ নেই, যেন চারপাশে শুনশান। আমরা সবাই আতঙ্কিত। গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের শব্দ। অবশেষে যখন শহরের আলো দূরে দেখা গেল, তখন যেন সমস্ত অদ্ভুত ঘটনা একসাথে থেমে গেল। কেউ কথা বলছিল না। নৈহাটির কাছে এসে আমরা সবাই ক্লান্ত আতঙ্কে স্তব্ধ লাশের বাক্স খুলে দেখি তার হাত আবার স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আমরা কেউ কথা বলিনি। আজও সেই রাতের কথা মনে পড়লে বুকের ভেতর ঠান্ডা হয়ে যায়। অমিতদা, আমি জানি এসব শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। আমি এই কথাটা তোমাকে পাঠাচ্ছি যাতে সবাই জানে রাতের পথে এমন কত অজানা ভয় অপেক্ষা করতে থাকে, সেটা আমরা কেউ জানি না। এরপর আমরা চেষ্টা করেছি ঘটনাটা ভুলে থাকতে, কিন্তু যতবার রাতে চোখ বন্ধ করি ততবারই সেই ফাঁকা চোখের বৃদ্ধা আর উল্টো চোখের ছেলেটির মুখটা ভেসে ওঠে। একবার ভাবি হয়তো এটা মানসিক চাপ, কিন্তু অন্যরা একই দৃশ্য দেখেছে বলে আর সন্দেহ করতে পারিনি। সেই যাত্রায় আমরা যে ভয় পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। গাড়ির ভেতরে আমরা কথা বলতে পারছিলাম না, শুধু নীরবে এগিয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে কেউ কান্না চেপে বসে থাকতো, আবার কেউ জানলার বাইরে তাকাতো, অথচ সেখানে গিয়ে অন্ধকার আর বাতাস ছাড়া কিছুই নেই।
আমি মনে করি সেই রাতের পথেই আমাদের আত্মার সঙ্গে মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল। আমরা জীবনের কাছে কৃতজ্ঞ যে শেষ পর্যন্ত নিরাপদভাবে বাড়ি ফিরেছিলাম। তবু আজও মনে হয় কেউ যেন আমাদের পেছনে পেছনে আসছিল, কেউ আমাদের নাম ধরে ডাকছিল, কেউ যেন চায়নি আমরা এই যাত্রা সম্পন্ন করি। সে অদ্ভুত অভিজ্ঞতার কথা আমি এইভাবে তোমাকে জানালাম যাতে অন্যরা সতর্ক হয়, কারণ রাতের নির্জন পথে শুধু প্রকৃতির শব্দ নয়, আরও অনেক অজানা উপস্থিতি ঘুরে বেড়ায় যা চোখে পড়ে না কিন্তু অনুভব করা যায়। আমি রাহুল, তোমাকে এই ঘটনা জানালাম যাতে তুমি বুঝতে পারো আমাদের পাড়ায় এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা নিজেরাই অনুভব করেছি। আজও সেই কথা মনে পড়লে শরীরটা শিউরে ওঠে। অমিত, ঘটনাটা যদি পড়ে শোনাও তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদেরও যদি এমন ঘটনা শেয়ার করার থাকে অবশ্যই শেয়ার করে দিও। চলো এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে লক্ষ্মণ সর্দার, সেকেন্ড কমেন্ট করেছে সুনিতা সরকার, দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে গীতা গোস্বামী, লিখেছে হ্যালো সোনা ভাই, আমার আদরের ভাই, তোমার ঘটনা শুনছি এখন। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে স্বর্ণাভ দাস, মোয়াজবিন, দীপশ্রী দাস, তনুশ্রী সাহা, সুদীপ মণ্ডল, সঞ্জীব ঘোষ, সুমানা বর্মন, জিৎ দাস, শুক্লা রাজবংশী, চুমকি ঘোষ, বনানী রয়, অমিত মল্লিক, অনিমেষ দাস, মৌসুমী ব্লগস, ডলি ভট্টাচার্যী, ভারভেনা রয়, জিৎ দাস লিখেছে আমি অভিজিৎ বলছিলাম, আমার নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো অভিজিৎ। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, তনুশ্রী সাহা, শ্রীমান দে, সুস্মিতা শিকারী, বিশ্বজিৎ সর্দার, হিমালয়া, প্রভাস বৈদ্য, রাহুল বর্মন, বিশাল ঘোষ, লাবণী পাত্র, সৌভিক সাহা, রত্না রয়, ডিজে ভ্লগার অনিশ লিখেছে দাদা আজ 10 সেপ্টেম্বর আমার জন্মদিন। ও আচ্ছা আচ্ছা, সেদিন তো আমি জানতাম না গো। হ্যাপি বিলেটেড বার্থডে ব্রাদার। আশা করছি তোমার দিনটা খুব ভালো কেটেছে এবং তুমি খুব ভালো থেকো। যদিও আমাদের এই পরিবারের অনেকেই তোমাকে উইশ করেছে দেখলাম। অবশ্যই এরকম করতে হবে, কারণ আমরা তো একটা পরিবার, তাই না? সবাইকে সবার পাশে থাকতে হবে, সবাইকে কংগ্রাচুলেশনস জানাতে হবে। যাই হোক, এরপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, সঙ্গীতা মজুমদার, শিশির মণ্ডল, পূর্ণ ঘোষ, সুদেশনা কায়াল, জয়শ্রী গুপ্তা, লাবণী পাল, ভোলানাথ, মুসলিমা খাতুন, শান্তনু ভট্টাচার্য, শিহাব শাফিরুদ্দিন, অনিতা রয়, অভিজিৎ দাস, ইউদাস রয় লিখেছে দাদা তোমাকে একটা মেল পাঠিয়েছি, প্লিজ দেখে নিও, আজকের ঘটনাটাও খুব ভালো লেগেছে। কই গো, তোমার তো কোনো মেল আসেনি, তুমি একবার আমাকে রিসেন্ড করে দিও। তারপরে কমেন্ট করেছে শুভঙ্কর, অমিতা ঠাকুর, রৌনক দত্ত, সন্দীপ হোর, শঙ্কর চক্রবর্তী, বিশ্বজিৎ বর্মন, মনিকা ত্রিপুরা, সুমনা মান্দি, দেবর্ষী গাঙ্গুলি, রিয়াদ শেখ লিখেছে দাদা আমি বাংলাদেশ থেকে লিখছি, তোমাকে ঘটনা কি করে পাঠাবো, হোয়াটসঅ্যাপেতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, নাম্বারটা সেভ করার সময় না তার আগে +91 দিয়ে দেবে। সকলকে বলছি যারা বাংলাদেশ থেকে শোনো কিন্তু হোয়াটসঅ্যাপে দেখতে পাও না আমাকে, তাদেরকে বলবো যে নাম্বারটা আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেটা তোমরা নোট ডাউন করে নাও এবং সেই নাম্বারটা সেভ করার সময় তার সামনে, নাম্বারের সামনে দেখবে আমাদের ইন্ডিয়ান কোড নাম্বার হচ্ছে +91, +91 লিখে দেবে, দেখবে চলে আসবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে কমেন্ট করেছে আদিবা মিন, লাভলি হালদার, দেবাশিস বাগচি, শম্পা বিশ্বাস, রামা বক্সি, সুপনা লিখেছে হ্যালো করে বলতে, হ্যালো সুপনা। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।